আচ্ছা, সংস্কৃত সাহিত্যের অন্যতম একজন নাট্যকারী বলো, কারণ নাট্যকার বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। তো শূদ্রক তার যে মৃচ্ছকটিক যে নাটক, সব থেকে বিখ্যাত নাটক, ঠিক আছে, মৃচ্ছকটিক নাটক হচ্ছে শূদ্রকের সব থেকে বিখ্যাত নাটক। মূলত এটাই আমরা বেশি দেখে থাকি, ঠিক আছে, বা পড়ে থাকি। শূদ্রক শূদ্রক হচ্ছেন একজন ভারতীয় নাট্যকার, সংস্কৃত সাহিত্য যাকে সংস্কৃত সাহিত্যের জন্য আমরা বলতে পারি তার মৃচ্ছকটিক, তারপরে হচ্ছে তোমার একটা নাটক ছিল, সংক্ষিপ্ত নাটক, সেটা হলো ভানা। এছাড়া হচ্ছে পদ্র প্রভৃতক, ঠিক আছে, এই নাটকগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তার জন্মের সাল খুব একটা বোঝা যায় না বলে অনেক সময় তাকে যেটা করা হয়, কর্নেল উইলফ্রেড বলে এই ভদ্রলোক, তাতে ইতিহাসে আমরা পড়েছিলাম সাতবাহন বংশ, ঠিক আছে, এই সাতবাহন বংশের একজন প্রতিষ্ঠাতা হচ্ছেন শিমুক। তার সময়কালের সঙ্গে তাকে মানে আর কি এই শিমুকের সঙ্গে তার সময়ে তুলনা করা হয়েছে। সেই কারণেই তাকে বলা হয় যে ইনি হয়তো 200 খ্রিস্টপূর্বাব্দতে বর্তমান ছিলেন। এক্সাক্ট তার জন্মসালটা জানা যায় না বলে তাকে এই কথা বলা হয় যে তিনি হয়তো এই সময়টাতে বর্তমান ছিলেন। সাতবাহন বংশ শিমুকের সময়কালের সঙ্গে শূদ্রকের সময়কালের একটা তুলনা করা হয়। এক তো তার মৃচ্ছকটিক খুব বিখ্যাত, এছাড়া হচ্ছে আরেকটা হচ্ছে ডানা, এই ভানা 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 হচ্ছে একটা সংক্ষিপ্ত নাটক। আরেকটা হলো বীণা বসব দত্তা, যেটাকে আমরা বলে থাকি বীণা বসব দত্ত আর কি, ঠিক আছে। তো আরেকটা হলো যে মনে করা হয় যে তিনি একজন রাজা ছিলেন, তিনি হয়তো 3য় শতাব্দীতে বর্তমান ছিলেন। এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ, তিনি নাট্যকার, কবি, রাজা, এই সব কিছু তার সম্পর্কে বলা যায়। এই সব কিছু তার সম্পর্কে বলা যায়। এই সব কিছু তার সম্পর্কে বলা যায়। এছাড়া আর কি বলা যেতে পারে, সংস্কৃত সাহিত্যে তার পরিচয় নিয়ে যথেষ্টই, তার আবির্ভাব কাল নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক মত পার্থক্য রয়েছে। কেউ বলছে 2য়-3য় শতাব্দী, কেউ আবার বলছে 3য় থেকে 5ম শতাব্দী। মূলত তিনি কালিদাস পরবর্তী যুগের যে একজন তোমার কি বলে কবি বা লেখক ছিলেন, এ কথা বলাই যায়, কালিদাসের পরবর্তী সময়ে, ঠিক আছে। আর মৃচ্ছকটিক নাটকটার প্রস্তাবনায় যেটা বলা হয়েছে, মৃচ্ছকটিক নাটকের প্রস্তাবনায়, সেখানে এই যে তাকে কালিদাসের পরবর্তীকালের নাট্যকার হিসেবে ধরে নেওয়া যায়। গুপ্ত সাম্রাজ্যের বিখ্যাত নাট্যকার ছিলেন এই শূদ্র। তিনি জাতিতে ছিলেন ব্রাহ্মণ এবং অশ্মক দেশের বাসিন্দা, ঠিক আছে, জাতিতে ছিলেন কি ব্রাহ্মণ। অশ্মক দেশের বাসিন্দা। এবার এই অশ্মকের কথা আমরা ষোড়শ মহাজনপদে জানতে পারি। এই অশ্মকের কথা আমরা ষোড়শ মহাজনপদে জানতে পারি। তার মনে করা হয় যে শূদ্রক রাজা ছিলেন, তো তিনি কোথাকার রাজা ছিলেন? তিনি উজ্জয়িনীর রাজা ছিলেন। উজ্জয়িনীর রাজা ছিলেন তিনি।
ভানু দত্ত নামে তার একজন বন্ধু ছিল, ভানু দত্ত। আবার অনেকে বলে যে কথা সরিত সাগর বলে যে গ্রন্থটি আছে, কথা সরিত সাগর, কথা সরিত সাগর থেকে জানা যায় যে শূদ্রক হচ্ছে শোভাবতীর রাজা। আবার বেতাল পঞ্চবিংশতি থেকে জানা যায় যে তিনি হচ্ছেন বর্ধমানের রাজা। বানভট্টের যে কাদম্বরী যা আছে, বানভট্টের কাদম্বরীতে বলা হচ্ছে শূদ্রক হলেন বিদিশার রাজা। ঠিক আছে, বিদিশার রাজা। রাজতরঙ্গিনীতে বলা হচ্ছে শূদ্রক বিক্রমাদিত্যের পূর্ববর্তী রাজা। আবার স্কন্দ পুরাণ, পুরাণের যে স্কন্দ পুরাণ, সেখানে বলছে শূদ্রক ছিলেন অন্ধ্র বংশীয়। অন্ধ্র নয় কিন্তু, অন্ধ্র, সাউথের দিকে অন্ধ্র, অন্ধ্রপ্রদেশে যে সেইটার কথা বলা হচ্ছে, সেই অন্ধ্র বংশীয় রাজা। তাহলে কথা সরিত সাগর, তাহলে ওনার এক্সাক্ট তিনি কোথাকার রাজা ছিলেন এ কথা কেউ বলতে পারে না। ইতিহাসের এক একটি গ্রন্থ তাকে এক এক জায়গায় রাজা হিসেবে চিহ্নিত করেছে। কথা সরিত সাগরে বলা হচ্ছে তিনি শোভাবতীর রাজা। বেতাল পঞ্চবিংশতিতে বলা হচ্ছে তিনি বর্ধমানের রাজা। বানভট্টের কাদম্বরী যেখানে বলা হচ্ছে বিদিশার রাজা। রাজতরঙ্গিনীতে বলা হচ্ছে তিনি বিক্রমাদিত্যের পূর্ববর্তী রাজা। আর স্কন্দ পুরাণে বলা হচ্ছে তিনি অন্ধ্রবংশীয় একজন নরপতি ছিলেন, অন্ধ্রবংশীয় নরপতি ছিলেন। তার সব থেকে গুরুত্বপূর্ণ যে নাটক সেটা হলো এই মৃচ্ছকটিক। ঠিক আছে, মৃচ্ছকটিকের মূলত যে 10টি অঙ্ক আছে, মৃচ্ছকটিকে 10টি অংশ আছে যেটাকে আমরা অঙ্ক বলি। আর তার যে বীণা বাসব দত্ত, তার যে আরেকটি নাটক রয়েছে, এবং আরেকটা একোক্তিমূলক একাঙ্ক নাটক যেটাকে আমরা বলে থাকি পদ্র পাবৃতক বা পাবুতক যেটাকে বলা হয়। ঠিক আছে, তবে এই মৃচ্ছকটিকের উৎস আমরা বলতে পারি বিভিন্ন লোকগাথা, পুরাণ, এইসব থেকেই তিনি এই মৃচ্ছকটিকের উৎস, মানে তিনি কি ঘটনাগুলোকে তিনি কি করেছেন, গৃহীত করেছেন আর কি। কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে? লোকগাথা থেকে, লোকগাথা এবং পুরাণ। ঠিক আছে, এই দুটি জায়গা থেকে মূলত মৃচ্ছকটিক নাটকের উৎস, এই দুটো জায়গা থেকে মৃচ্ছকটিক নাটকের উৎস এটা আমরা বলতে পারি। দশটি অঙ্কের, এটা হলো 10টি অঙ্কের একটা নাটক। ঠিক আছে, এই মৃচ্ছকটিক নামের অর্থ হলো ছোট গাড়ি। মৃৎ মানে মাটি, অর্থাৎ মাটির ছোট যান, মাটির তৈরি ছোট গাড়ি, এইটাকে আমরা বলে থাকি মৃচ্ছকটিক। এই নামটার সঙ্গে মৃচ্ছকটিক নামটি গেছে। এবার মৃচ্ছকটিক নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র দুটো, একটা হলো চারু দত্ত আর একটা হলো বসন্ত সেনা। চারু দত্ত আর বসন্ত সেনা, এই দুটো হচ্ছে মৃচ্ছকটিক নাটকের দুটি গুরুত্বপূর্ণ চরিত্র। এছাড়া যে অন্যান্য চরিত্রগুলি আছে সেগুলো হলো সর্বিলক, মদনিকা, তারপরে হচ্ছে তোমার রোহসেন, রোহসেন, তারপরে হচ্ছে মদনিকা বলেছি, আর্যক, সমস্থানিক। ঠিক আছে, এই চরিত্রগুলো, মৈত্রেয়, এই চরিত্রগুলো হচ্ছে মৃচ্ছকটিক নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র। আগামীকাল তোমাদের এসএসসির যে কেসের শুনানি আছে, এবার বোঝা যাচ্ছে না সুপ্রিম কোর্ট যদি আরো পিছোয়, কিছু করার নেই। আজকে ডিএ মামলা যেটা ছিল রাজ্য সরকারের, সেটা অন্তত 3 মাস পিছিয়েছে, অক্টোবরে করে দিয়েছে। তোমাদেরটা আশা করা যায় করবেন। ঠিক আছে, মৃচ্ছকটিক নাটকের চরিত্রগুলো বললাম। মৃচ্ছকটিক নাটকের রস কি?
মৃচ্ছকটিক নাটকের গুরুত্বপূর্ণ রস হচ্ছে শৃঙ্গার রস। শৃঙ্গার রস হচ্ছে মৃচ্ছকটিক নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ রস। ঠিক আছে, সে তো বুঝতেই পারছি, তবে পরীক্ষাটা হতেই হবে। মোটামুটি তো বোঝা যাবে পরীক্ষা হবে, কারণ অন্যায়টাকে তো আর তাদেরকে তো আর বলতে পারে না যে যারা তোমার কি বলে চিটিং করে। আচ্ছা, মৃচ্ছকটিক নাটকের মূল রস হচ্ছে শৃঙ্গার রস। এই নাটকটি বাংলায় অনুবাদ করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এই নাটকটি বাংলায় অনুবাদ করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এই নাটকে, এই মৃচ্ছকটিক নাটকে একটা গুরুত্বপূর্ণ নদীর নাম আছে, গুরুত্বপূর্ণ নদী, যেটা হলো শিপ্রা নদী। শিপ্রা নদী, ঠিক আছে। মৃচ্ছকটিক নাটকে একটা গুরুত্বপূর্ণ নদীর নাম আছে, যেটা হলো শিপ্রা নদী। টোটাল 10টা অঙ্ক। এটা একটা নাটক, মানে এক কথায় আমরা এটাকে নাটক বলবো না, এটা একটা প্রকরণ বলতে পারি। ঠিক আছে, মৃচ্ছকটিক নাটকের যে যে রাজ শ্যালক, তার নাম হচ্ছে বসন্ত। তার নাম হলো বসন্ত। ঠিক আছে, নায়িকা হচ্ছে বসন্ত সেনা, নায়কের নাম হলো চারু দত্ত। নাটকটি অনুবাদ করেন শূদ্রকের। এই নাটকটি পরবর্তীতে অনুবাদ করেছিলেন সুকুমারী ভট্টাচার্য। সুকুমারী ভট্টাচার্য। আচ্ছা, এবারে হলো যেটা বলবো সেটা হলো মৃচ্ছকটিক নাটকের 10টা অঙ্কের নাম। আর মৃচ্ছকটিকের পাশাপাশি ওই যে পদ্মপ্রাবৃতক যে দুটো নাম আছে, যে দুটো নাটক, সেই দুটো নাম একটু লিখে নাও। একটা হলো পদ্মপ্রাবৃতক। এটা যে শূদ্রকের রচনা, এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আরেকজন বলেছেন সুশীল কুমার দে। একটা হচ্ছে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইনিও বলেছেন। অনেক সময় অপশানে এটা থাকে না। আর একটা বলেছে সুশীল কুমার দে। সুশীল কুমার দে এই ভদ্রলোক বলেছেন। আর বীণা বাসব দত্ত যে নাটকটা, এটা বল্লভ দেব বলেছে। বীণা বাসব দত্ত। এই কথাটা বলেছে বল্লভ দেব, এই কথা বলেছে। আর মৃচ্ছকটিকের অনুবাদ করেছেন বলেই দিলাম, একটা তো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, উনি বাংলায় অনুবাদ করেছেন। এছাড়া সুকুমারী ভট্টাচার্য। আচ্ছা, এছাড়া মৃচ্ছকটিক নাটকের যে 10টা অঙ্ক রয়েছে, যার মধ্যে প্রথম হচ্ছে অলংকার ন্যাস, দ্রুত সংবাহক, সন্ধি বিচ্ছেদ, মদনিকা সর্বিলক। প্রথমটা হচ্ছে অলংকার ন্যাস। 2 নম্বর হচ্ছে দ্রুত সংবাহক। 3 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ।
4 নম্বর হচ্ছে মদনিকা সর্বিলক। 5 নম্বর হচ্ছে প্রবহন বিপর্যয়। 6 নম্বর হচ্ছে দুর্দিন। 7 নম্বর হচ্ছে আর্যক অপহরণ। 8 নম্বর হলো বসন্ত সেনা। 9 নম্বর হচ্ছে ব্যবহার। 10 নম্বর হচ্ছে সংহার। এই হলো মোটামুটি ভাবে শূদ্রক। শূদ্রকের সম্পর্কে এর থেকে আর বিশেষ কিছু জানা যায় না। এবারে আসছি কবিরে। কবির মূলত কবির আনুমানিক 1398 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কবির জন্মগ্রহণ করেছিলেন। 1398 এ জন্মগ্রহণ করেন একজন কাজী, যিনি কবির শব্দটাকেই নাম হিসেবে ব্যবহার করতে বললেন, তার কারণ এটাই কোনো মহাপুরুষের নাম হিসেবে তিনি বিবেচনা করেছিলেন। তার জন্মস্থান নিয়ে অনেক তথ্য পাওয়া যায়, যে কোথাও কেউ বলে যে কাশিতে, কেউ বলে আজমগড়, কেউ বলে বেলাহর গ্রাম, এই সমস্ত জায়গায় তিনি জন্মগ্রহণ করেন। কেউ বলে মগহর, মগহর কাশী, আর একটা হলো মগহর একটা কাশী, আর একটা হলো আজমগড়। ঠিক আছে। একটা হলো মগহর, একটা হচ্ছে কাশী, একটা হলো আজমগড়, আর একটা হলো বেলাহর। এই 4টে জায়গায় ওনার নামকরণ আমরা পেয়ে থাকি। একটা হলো কাশী, একটা হচ্ছে মগহর, একটা হলো আজমগড়, আর একটা হচ্ছে বেলাহর। আচ্ছা, বিদ্যা চর্চাতে কেমন নেট পড়ানো হয় জানো কেউ? রিমিকা জানো? বেলুড়েরটাতে? না ম্যাম, জানি না। ম্যাম জানেন তো, পড়তো নাজমা বলে একটা মেয়ে ছিল। হ্যাঁ, ও ও ইয়ে আচ্ছা, তারপরে যেটা বলছিলাম, যে মূলত এই কটা কাশী, মগহর, আজমগড়, বেলাহর, এই সমস্ত এলাকাগুলোতে মনে করা হয় যে তোমার কি বলে কবির জন্মগ্রহণ করেছিলেন। সব থেকে বলা হয় যে মগহর তোমার কি বলে গ্রামের পক্ষে, মানে কবিরের মূলত রচনাবলিতে মগহরের কথা জানা যায়।
তো সেখান থেকে মনে হয় যে তিনি হয়তো মগহরে জন্মগ্রহণ করেছেন। মগহর কাশী বর্তমানে যেটা বেনারস বা বারাণসীর কাছেই অবস্থিত এই জায়গায়। তো এখানে কিন্তু কবিরের স্মৃতিসৌধ আছে। তারপরে মনে করা হয় যে ওই কাশী এই জায়গাটাতে, মগহর কাশীর এই জায়গাতেই কবি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তার কারণ ওনার রচনাবলিতে এই অঞ্চলটির নাম ছিল, এই অঞ্চলটির নাম ছিল। তিনি মূলত প্রাচীন ভারতের একজন কবি ছিলেন। তিনি হিন্দি, পাঞ্জাবি, উর্দু এই সমস্ত ভাষায় তার সাহিত্য রচনা করেন। তার রচনা ভক্তি আন্দোলনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। সুলতান যুগের পর ভক্তি আন্দোলনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই ভক্তি মুভমেন্টে তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই আন্দোলনে তার রচনা গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল, কারণ তিনি কখনোই হিন্দু মুসলমানকে আলাদা চোখে দেখেননি। দুটো জাতিরই তিনি সম্প্রীতির কথা বলেছেন। তিনি মূলত প্রেম জীবনের কথা বলেছেন, প্রেম এবং জীবনের কথা বলেছেন। তার কাব্যের মধ্যে, তার গানের মধ্যে সুফি ধারা, সুফি ধারার একটা তোমার কি বলে, একটা গুরুত্বপূর্ণ তোমার ভূমিকা রয়েছে। এই কবির নামটা আরবি শব্দ আল কবির থেকে এসেছে। এই কবির নামটা আরবি শব্দ আল কবির থেকে এসেছে, যার অর্থ হলো মহান, যার অর্থ ছিল মহান। কবির নামটা আল কবির থেকে এসেছে, যার অর্থ ছিল মহান। তিনি মনে করা হয় যে তিনি এক ব্রাহ্মণ বিধবার একটা পরিত্যক্ত সন্তান ছিলেন। পরবর্তীকালে তার বাবা তাকে নেয়নি, মূলত তিনি হিন্দু ছিলেন, ঠিক আছে, কিন্তু তাকে ছেড়ে দিয়ে চলে যায় তার বাবা এবং পরবর্তীতে মা। তখন এক মুসলমান দম্পতি নীরু এবং নিমা, পিতার নাম ছিল নীরু, মাতার নাম ছিল নিমা, তারা এই তোমার কি বলে এই দম্পতি কবিরকে দত্তক হিসেবে সন্তান রূপে লালন পালন করেন এবং অল্প বয়সে তিনি তার পিতৃ এবং মাতৃহারা হয়েছিলেন। তার সাংসারিক জীবনও খুব একটা সুখের ছিল না। তিনি এক লই নামে এক মহিলাকে বিবাহ করেছিলেন। তার দুটি সন্তানও ছিল। নিজের রচনাকে তিনি জোলাহা এবং করি, নিজের জাত সম্পর্কেও তিনি বলেছেন জোলাহা এবং করি, এই কথায় নিজেকে তিনি বর্ণনা করেছিলেন, জোলাহা এবং করি এই দুটো নাম, জোলাহা আর করি। এই দুটো নামে তিনি নিজেকে নিজের সম্পর্কে বিবরণ দিয়েছেন। এই জোলাহা মানে হচ্ছে তাঁতি, ঠিক আছে, এক প্রকার তাঁতি, নিচু জাতের বলা হয়। উত্তরপ্রদেশের এরা খুব নিচু জাতের বলে হিসেব ধরা হয় আর কি, ঠিক আছে। মূলত তিনি মনে করেছেন যে ঈশ্বর হলো নির্গুণ। আমরা তিনটে গুণের কথা পাই, যেখানে একটা অস্তিত্ব, যেখানে একটা পরিণতি, নাস্তিক্য, এই বিষয়গুলো আছে। তিনি বলেছেন ঈশ্বর সবসময় এই ধরনের গুণের মধ্যে নয়, সবকিছুর ঊর্ধ্বে। কবির এই কথাই বলে গেছেন, ঈশ্বর সবকিছুর ঊর্ধ্বে, ঠিক আছে। কবিরের লেখা দোহা খুব সহজ সরল কবিতার আকারে, ছোট ছোট গল্প কবিতার আকারে এই বইগুলো আসতো। হিন্দির সঙ্গে অবধি ব্রজবুলি, যেটাকে আমরা বলি ব্রজ ভাষা, ভোজপুরি ভাষা, এগুলো মিশিয়ে তিনি কবিতা রচনা করেছিলেন। ওকে, তার গান কাশী, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, বিহার, বাংলা হয়ে উড়িষ্যায় ছড়িয়ে পড়ে। কবিরের গানে গুরু নানক পর্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন এবং 1570 থেকে 72 কবিরের বেশ কিছু কবিতা শিখদের যে ধর্মীয় যে গ্রন্থ সেখানে কিন্তু অন্তর্ভুক্ত হয়।
তাহলে এক কথায় এতগুলো রাজ্য পশ্চিমে রাজস্থান পর্যন্ত তার গ্রন্থ কিন্তু সমাদৃত হয়েছিল, তার গ্রন্থ সমাদৃত হয়েছিল। তার গ্রন্থের প্রধান উপাদানই ছিল লোকজ উপাদান, যেগুলো কবিরের কবিতায় বারবার ফিরে এসেছে। তার গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর মধ্যে অনুরাগ সাগর, অনুরাগ সাগর যেটা 1902-এ লেখা, অনুরাগ সাগর। লেখা। অক্ষরাবলী 1913-তে লেখা, অক্ষরাবলী। তারপরে হলো আত্মবোধ 1901। আত্মবোধ 1901। এছাড়া হচ্ছে হংস মুক্তাবলী, জ্ঞান সমাজ, জ্ঞান সমাজ 1869। তারপরে কবির বোধ 1892। কবির বোধ। কবির দর্পণ 1898। 1898 কবির দর্পণ। এই গ্রন্থগুলি তিনি রচনা করেন। কবির গ্রন্থাবলী যেটা সেটা 1928। কবির গ্রন্থাবলী যেটা সেটা 1928। আচ্ছা, একটা জিনিস বললাম এটা গ্রন্থ বলি, ঠিক আছে, 1928-এরটা। আর 1951-তে গ্রন্থাবলী, 1951-তে গ্রন্থাবলী, আর 1952-তে দোহাবলী। দোহাবলী হচ্ছে 1952-তে, কবিরের রচনাবলী 1920-তে। এই হলো মোটামুটি ভাবে কবিরের কথা। এই হলো কবিরের কথা, ঠিক আছে। বাংলায় কবিরের দোহার অনুবাদ কে করেন? বাংলায় কবিরের দোহার অনুবাদ করেছিলেন ক্ষিতিমোহন সেন। ক্ষিতিমোহন সেন, যিনি বাংলায় কবিরের দোহাগুলোর অনুবাদ করেছেন। ক্ষিতিমোহন সেন কবির ছিলেন মূলত হিন্দি ভাষার একজন সাহিত্যিক, হিন্দি ভাষার সাহিত্যিক। সর্বপ্রথম ভক্তমাল গ্রন্থে কবিরের উল্লেখ পাওয়া যায়। সর্বপ্রথম ভক্তমাল এই গ্রন্থে কবিরের উল্লেখ পাওয়া যায়। ভক্তমাল গ্রন্থের রচয়িতা ছিলেন নাভা দাস। নাভা দাস ছিলেন, নাভা দন্তে নয় আকার ভয় আকার। নাভা দাস ছিলেন ভক্তমাল গ্রন্থের রচয়িতা। সত্যেন্দ্রনাথ দত্ত তার প্রিয় বিরহে
এই কাব্যগ্রন্থর এই কবিতাটা তীর্থসলিল কাব্যগ্রন্থর প্রিয় বিরহে কবিতায়, যেখানে কবিরের অনুষঙ্গে তিনি রচনা করেছিলেন এই কবিতাটি, প্রিয় বিরহে, তীর্থসলিল কাব্যগ্রন্থ। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে আল্লামা মোহাম্মদ ইকবাল। কবির নিয়ে, শূদ্রক নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বল। আল্লামা ইকবাল, আল্লামা ইকবাল তিনি হচ্ছেন একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ। দেখতেই পাচ্ছ 1877 সালে জন্ম। তাকে ফার্সি এবং উর্দু কবিতা, আধুনিক যুগে উর্দু এবং ফার্সি এই দুই ভাষার অন্যতম শ্রেষ্ঠ হিসাবে বিবেচনা করা হয় আল্লামা মোহাম্মদ ইকবালকে। আল্লামা মুহাম্মদ ইকবাল, তাই তো? 1877-এ পাকিস্তানের শিয়ালকোট বর্তমানে, সেখানেও তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, পাকিস্তানের শিয়ালকোট যেখানে, তখন তো অবিভক্ত ভারতবর্ষ। তিনি একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, এই সবগুলোই ছিলেন। তাহলে তিনি ছিলেন মুসলিম কবি, দার্শনিক, শিক্ষাবিদ প্রমুখ। তার ফার্সি এবং উর্দু কবিতা শ্রেষ্ঠ সম্পদ ছিল। পাকিস্তানে তাকে আধ্যাত্মিক জনক জনক নামে স্বীকৃতি দেওয়া হয়। পাকিস্তানে তাকে আধ্যাত্মিক জনক নামে স্বীকৃতি দেওয়া হয়। স্বীকৃতি দেওয়া হয়, আধ্যাত্মিক জনক নামে স্বীকৃতি দেওয়া হয়। তাকে পাকিস্তানের জাতীয় কবি বলা হয়, তাকে পাকিস্তানের জাতীয় কবি বলা হয়। ঠিক আছে, পাকিস্তানের জাতীয় কবি তাকে বলা হয়। গাজী মোহাম্মদ ইকবাল হচ্ছে ওনার পুরো নাম। ইকবাল ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি এবং ইরানীয় এই চারটে আন্তর্জাতিক সাহিত্যেরই বিশিষ্ট কবি ছিলেন। তার মানে তিনি চারটে ভাষাতেই তিনি মোটামুটি ভাবে রচনা করেছেন। ভারতীয়, বাংলাদেশ, পাকিস্তান এবং ইরান, ইরানীয়। ঠিক আছে, তাকে আধুনিক সময়ের মুসলিম চিন্তা, দার্শনিক চিন্তাবিদ হিসেবেও ধরা হয়ে থাকে। তার প্রথম কাব্যগ্রন্থ ছিল আসরার ই খুদি, আসরার ই খুদি। আসরার ই খুদি 1915 সালে পারস্য ভাষায় প্রকাশিত হয়েছিল। 1915 সালে পারস্য ভাষায় প্রকাশিত হয়েছিল, পারস্য ভাষায় প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তার অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে রুমুজ ই বেকুদি, রুমুজ ই বেকুদি, রুমুজ ই বেকুদি, তারপর হচ্ছে পায়গামি মাসরিক, পায়গাম ই মাসরিক, জবেদনামা,
জবেদনামা, পায়গাম ই মাসরিক, মাসরিক, জবেদনামা। আচ্ছা, জুবুরি আজম, জুবুরি আজম, জুবুর ই আজম। এই যে গ্রন্থগুলো দেখছো, জুবুরি আজম, এই গ্রন্থগুলো। আর এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সব থেকে জাবেদনামাটা, জাবেদনামা। এইটা, এই গ্রন্থটা জাবেদনামা, যেটা 1932 সালে প্রকাশিত হয়, এবং এটা ডিভাইন কমেডি, দান্তের ডিভাইন কমেডির আদর্শে লেখা, কিন্তু ফার্সিতে লেখা। দান্তের ডিভাইন কমেডি, দান্তের ডিভাইন কমেডি আছে, ডিভাইন কমেডির আদর্শে লেখা, কিন্তু ফার্সিতে লেখা। এই গ্রন্থগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এছাড়া তাকে ইরানে ইকবাল ই লাহোরি বলা হয়। পাকিস্তানে তো তাকে জাতীয় কবি বলা হয়েছে, আর ইরানে তাকে ইকবাল ই লাহোরি বলা হয়, ঠিক আছে। এই কবি ইকবাল সর্বভারতীয় জাতীয় সঙ্গীত, এই যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই যে গানটা, এটার কিন্তু সৃষ্টিকর্তা ছিলেন এই যে আল্লামা ইকবাল, ঠিক আছে। ইকবালকে নিয়ে যে সমস্ত বাংলা গ্রন্থগুলো রয়েছে, যার মধ্যে মোহাম্মদ শহীদুল্লাহর ইকবাল, তারপরে মোহাম্মদ হাবিদুল্লাহ, তার হচ্ছে তোমার কবি ইকবাল, শঙ্খ ঘোষের হচ্ছে ইকবাল নিয়ে, ইকবাল নিয়ে শঙ্খ ঘোষের লেখা বিখ্যাত বই। আর ওনার লেখা, ইকবালকে কেন্দ্র করে যে ইংরাজি গ্রন্থ লেখা হয়েছিল, যার মধ্যে একটা হচ্ছে আয়েশা, আয়েশা জারাল, আয়েশা জারাল 1985 এ লেখা হয়, এই ইকবালকে কেন্দ্র করে, আয়েশা জারাল। ইকবাল যে গ্রন্থের জন্য নাইট উপাধি পেয়েছিলেন, সেটা হচ্ছে আসরার ই খুদির জন্য। আসরার ই খুদি, যেটা বললাম যে প্রথমে লেখা তার, আসরার ই খুদির জন্য তিনি নাইট উপাধি পেয়েছিলেন। তিনি মূলত ফার্সি এবং উর্দু এই দুটো ভাষায় সাহিত্য রচনা করেছিলেন। তিনি যে সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন, সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন, সেটা হচ্ছে আঞ্জুমান ই হিমায়াত ই ইসলাম। এই সংগঠনের তিনি সক্রিয় সদস্য ছিলেন। আঞ্জুমান ই হিমায়াত, হিমায়াত ই ইসলাম, এই সংগঠনের তিনি সক্রিয় সদস্য ছিলেন। ব্যাস, ওনার জন্মস্থান হচ্ছে, বলেই দিলাম যে জন্মস্থান হচ্ছে ওই যেটা আমাদের পাঞ্জাব, যেটা শিয়ালকোট পড়ছে, ওটা পাকিস্তানে এই মুহূর্তে পশ্চিম পাক, সেখানে তার জন্ম, ঠিক আছে। ওনার গুরুত্বপূর্ণ যে রচনাগুলো আছে সেগুলো এখানে দিয়েছি।
বলেও দিয়েছি, ঠিক আছে। চল নেক্সট। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে আল্লামা ইকবাল থেকে? নইলে এবার ভানুভক্ত আচার্যটা পড়াবো। ওকে, এবার হলো ভানুভক্ত আচার্য। আচ্ছা, ভানুভক্ত আচার্য একজন নেপালি কবি, অনুবাদক এবং লেখক, ঠিক আছে। তাহলে তিনি হচ্ছেন একজন নেপালি কবি, অনুবাদক, লেখক। তিনি প্রথম রামায়ণ মহাকাব্য তিনি প্রথম রামায়ণ মহাকাব্য সংস্কৃত থেকে নেপালি ভাষায় তিনি অনুবাদ করেন। সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন। ভানুভক্ত আচার্য সমকালীন বহু কবি ছিল সেই সময়, কিন্তু তাকে নেপালি ভাষার আদি কবি হিসাবে ধরা হয়। আদি কবি হিসাবে ধরা হয়। তার রচিত কবিতার সংকলন পরবর্তীতে মতিরাম ভট্ট প্রকাশ করেন। তার লেখার যে সংকলন সেটা সেটা পরবর্তীতে মতিলাল ভট্ট প্রকাশ করেছিলেন। মতিরাম ভট্ট, ঠিক আছে। মতিরাম ভট্ট, মতিরাম ভট্ট তিনি সর্বপ্রথম এটা প্রকাশ করলেন। এই মতিরাম ভট্ট প্রকাশ করেন। তিনি নেপালের চুন্ডিরামঘা তানাহু জেলা, দেখো এই যে চুন্ডিরামঘা তানাহু জেলা, এই যে জায়গাটা, এখানে তিনি জন্মগ্রহণ করেন। তার ভাষা নেপালি, তিনি নেপালির মানুষ, তার নাগরিকত্ব নেপালিতে ছিল। তিনি সংস্কৃত শেখেন বাড়িতে, পরবর্তীকালে বারাণসীতে তিনি সংস্কৃত শিখেছিলেন। তাকে নেপালের আদি কবি বলা হয়। তিনি সেখানকার মানুষের কাছে খুবই তোমার কি বলে, খুব জনপ্রিয় ছিলেন। সেই সময় সংস্কৃত ছাড়া নেপাল মানে ওই এলাকায় তিনি যেখানে ছিলেন সেখানে দক্ষিণ এশীয় ভাষার ব্যবহার ছিল খুবই সীমিত। তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন না। পাশ্চাত্য সাহিত্য সম্পর্কেও তার সেভাবে কোনো মানে আর কি পরিচিতি ছিল না, ঠিক আছে, সেভাবে পরিচিতি ছিল না। পরবর্তীতে তাকে সরকারের এগেনস্টে যাওয়ায় বেশ কিছুদিন তাকে কারাগারে থাকতে হয়েছিল, এবং 1868-তে তিনি তোমার কি বলে 1868-তে তাকে তার মৃত্যু হয়, প্রয়াত হন। তারপরেই ওনার ওই মতিরাম ভট্ট যে কিনা তার রচনাগুলো নিয়ে 1887-তে প্রকাশ করলেন, ঠিক আছে। মতিরাম ভট্ট যে নেপালি পত্রিকাটা প্রকাশ করেছিলেন সেটা হচ্ছে তোমার গোর্খা ভারত জীবন। গোর্খা ভারত জীবন এই নামে গোর্খা ভারত
জীবন এই নামে প্রকাশিত হয়। তিনি তো সংস্কৃত রামায়ণের বলেই দিলাম, সংস্কৃত রামায়ণের অনুবাদ করেছিলেন। আর সেরকম ভাবে তার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু নেই। তার গ্রন্থ যেটা ভানুভক্তের রামায়ণ সব থেকে বিখ্যাত। ভানুভক্তের রামায়ণ হচ্ছে সব থেকে বিখ্যাত। এবার হলো মুন্সী প্রেমচাঁদ। তার অন্যান্য বইগুলো এই যেখানে দিয়ে দিয়েছি, খুব একটা গুরুত্বপূর্ণ। এবার হলো মুন্সী প্রেমচাঁদ, সব থেকে গুরুত্বপূর্ণ। লিখেও আছে প্রচুর। ঔপন্যাসিক হিসেবে প্রেমচাঁদ খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। অনেকে ঔপন্যাসিকের থেকে তাকে ছোট গল্পকার হিসেবে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি মূলত 1907 থেকে 1936 সাল অবধি লিখেছেন। জন্ম তার 1880-তে হলেও 1907 থেকে 1936 1907 থেকে 1936 দীর্ঘ 30 বছরে তিনি প্রায় মনে করা হয় যে 277টি ছোট গল্প লিখেছেন। 277টি ছোট গল্প লিখেছেন এই সময়। তার গল্প রচনার সূচনা 1907 সালে দুনিয়া কা সবসে আনমোল রতন এই গ্রন্থের মাধ্যমে। দুনিয়া কা সবসে আনমোল রতন এই গ্রন্থের মাধ্যমে তাকে লিও টলস্টয় বা রবীন্দ্রনাথ ঠিক যেভাবে লিখেছেন ছোট গল্পগুলো, তো সিন্ধি সাহিত্যে মুন্সী প্রেমচাঁদকেও ঠিক সেইভাবেই তার সাথেই তুলনা করা হয়। তার প্রথম ছোট গল্প ছিল সোজে রতন, 1904 সালে যেটা প্রকাশিত হয়। সোজে রতন 1904 সালে। তিনি সরকারি শিক্ষক হওয়ার কারণে তিনি ছদ্মনামে লিখতেন, নবাব রায়। ওনার ছদ্মনাম ছিল নবাব রায়। এই ছদ্মনামটি তিনি ব্যবহার করেছেন। এই ছদ্মনামটি তিনি ব্যবহার করেছেন। ঠিক আছে। আচ্ছা, তার বেশিরভাগ গল্প মানস সরোবর নামক গ্রন্থে সংকলিত হয়েছিল। 8টা খণ্ডে প্রকাশিত ছিল তার বেশিরভাগ গল্প। মানস সরোবর, এই মানস সরোবরে 8টা খণ্ড ছিল। হ্যাঁ, 8টি খণ্ডে 103টি গল্প ছিল, সব থেকে বেশি। 103টে গল্প মানস সরোবর এই গল্প গ্রন্থে ঠাঁই পেয়েছে। তার গল্পগুলোকে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, দেশাত্মবোধমূলক, ঐতিহাসিক, মনস্তাত্ত্বিক, জীবনীমূলক, এই সবগুলো মানে ছোট গল্পের যা যা বৈশিষ্ট্য থাকে সব তার গল্পের মধ্যে পাওয়া যায়। যার মধ্যে সপ্ত সরোজ 1913 গুরুত্বপূর্ণ। ঠিক আছে। সপ্ত সরোজ, নববিধি 1918, প্রেম পঁচিশি 1923। তার গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো দেখো, এইগুলো ছোট গল্প।
প্রেম পঁচিশি 1923, প্রেম প্রতিজ্ঞা, প্রেম পঞ্চমী, এইগুলো নবজীবন 1935। অতটা গুরুত্বপূর্ণ নয়, এগুলো ছিল গল্প গ্রন্থ, ঠিক আছে, এগুলো ছিল তার গল্প গ্রন্থ। দলিতদের নিয়ে তার তোমার উল্লেখযোগ্য যে গল্প, এবং এই পর্যায়ের ছোট গল্পগুলোর যেমন নাম মন্দির, দুধ কা দাম, যেগুলো সমাজের নিচু তলার মানুষদের জন্য যে গল্পগুলো ছিল। কফন সব থেকে গুরুত্বপূর্ণ, কফন, কফন দলিতদের নিয়ে, সমাজের নিচু তলার, দুধ কা দাম, মন্দির। আচ্ছা, এইগুলো সদ্গতি, ঠিক আছে, সদ্গতি এইটা। ওনার যে ঐতিহাসিক গল্পগুলো ছিল, পরবর্তীকালে তিনি 1919-এ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তাকে খুব নাড়া দেয়, প্রভাব ফেলে তার উপর। তিনি গান্ধীজির ডাকে ইংরেজ সরকারের চাকরি ছেড়ে দেন, কারণ তিনি মনে করতেন সরকারি চাকরি করা মানে নাকি চাটুকারিতা করা, মানে অ্যাকচুয়ালি অয়েলিং করা, ফ্ল্যাটারিং করা। তাই জন্য তার ঐতিহাসিক গল্পগুলো শতরঞ্জ কি খিলাড়ি, সতী ও রানীর সারন্ধা, এইগুলো, ঠিক আছে, যার মধ্যে শতরঞ্জ কি খিলাড়ি খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গল্প। প্রেমচাঁদের লেখা ঐতিহাসিক গল্প ছিল শতরঞ্জ কি খিলাড়ি। আচ্ছা, তারপরে হচ্ছে তার যে নারী জীবনের যে সমস্ত সমস্যা, কুসংস্কার, এই যে যন্ত্রণা তাদের, এইসব নিয়ে, এবং এই অংশের গল্পগুলোর মধ্যে তার ছোট গল্পের সঙ্গে এই অংশের গল্পগুলোর শরৎচন্দ্রের গল্পের কিন্তু মিল পাওয়া যায় এই নারী জীবনের সমস্যা নিয়ে। এই এখানকার গল্পগুলোর মধ্যে বড়ে ঘর কি বেটি, আধার, তারপরে হচ্ছে মাতা কা হৃদয়, তারপরে হচ্ছে অগ্নি সমাধি, এই গল্পগুলো খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ গল্পগুলো খুবই, এই অংশের গল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার বাবার নাম কিন্তু ধনপত রায় ছিল, ঠিক আছে, ধনপত রায়। এবং তিনি অবশ্যই তার সব থেকে বিখ্যাত যে ছোট গল্প বা উপন্যাসগুলো, যেগুলো হচ্ছে মানে তার একেবারে যে তার তোমার কি বলে, বলা যায় যে তার যে কারণে তার পপুলারিটি, জনপ্রিয়তা, সেটা হচ্ছে গোদান, নির্মলা, কর্মভূমি, শতরঞ্জ কি খিলাড়ি, গবন, ঈদগাহ, এই গল্পগুলোর জন্য। এইগুলো। আর ওনার ছোট গল্পগুলোর মধ্যে অগ্নি সমাধি, বেটিকা ধান, বলিদান, এগুলো যেমন গুরুত্বপূর্ণ, তিনি স্যাটায়ার ধর্মী কতগুলো ছোট গল্প লিখেছিলেন, স্যাটায়ার জাতীয়, স্যাটায়ার ধর্মী যে ছোট গল্প লিখেছিলেন, যার মধ্যে হচ্ছে মোটেরাম, হাসি আছে, মোটেরাম, তারপরে শাস্ত্রী, তারপরে মটর কি ছিটে, তারপরে হচ্ছে মনুষ্য কা পরম ধর্ম, এইগুলো, ঠিক আছে। এই কমলাকান্তের দপ্তরের সঙ্গে মিল পাওয়া যায় ওই মোটেরামের, মোটেরাম শাস্ত্রীর সাদৃশ্য পাওয়া যায় কমলাকান্তের চরিত্রের সঙ্গে। কাফন তার শ্রেষ্ঠ গল্পের মধ্যে একটা, কাফন তার শ্রেষ্ঠ গল্পের মধ্যে একটা, ঠিক আছে, কাফন ছিল তার শ্রেষ্ঠ গল্পের মধ্যে একটা। উপন্যাসের মধ্যে বরদান, রঙ্গভূমি, প্রতিজ্ঞা, সেবা সদন, নির্মলা, প্রেমাশ্রম, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তার উপন্যাসগুলোর মধ্যে এইগুলো খুব গুরুত্বপূর্ণ।
তার আসল নাম ছিল ধনপত রায়, ঠিক আছে, তার আসল নাম ছিল ধনপত রায়। আচ্ছা, এই যে ধনপত রায় শ্রীবাস্তব। প্রথম হিন্দি উপন্যাস গোদান, যেটি 1936-এ প্রকাশিত হয়। 1936 প্রথম হিন্দি উপন্যাস গোদান, 1936 প্রথম হিন্দি উপন্যাস ছিল গোদান। আচ্ছা, এছাড়া হলো হিন্দিতে লেখা তো বললাম। আচ্ছা, এছাড়া হচ্ছে তার প্রেমা উপন্যাসটির সাল হচ্ছে 1907। প্রেমা উপন্যাসটির সাল হচ্ছে 1907। গোদান ছিল তার একদম মাস্টারপিস একটা রচনা, যেখানে জাত পাত ধর্ম এই বিষয়গুলো উঠে আসে। জাত পাত ধর্ম এই বিষয়গুলো উঠে আসে। নির্মলা 1925 সালে লেখা হয়। নির্মলা 1925। সেবা সদন, আচ্ছা, কর্মভূমি খুব গুরুত্বপূর্ণ। গান্ধীবাদী আন্দোলন এইগুলো কর্মভূমিতে উঠে এসেছে। তার স্বাধীনতা আন্দোলনে তার যোগদান করা এইগুলো। রঙ্গভূমি উল্লেখযোগ্য, প্রেমা উল্লেখযোগ্য। প্রেমাতে প্রেম, শিক্ষা, সামাজিক প্রত্যাশা এই জায়গাগুলো এসছে। তাহলে প্রেমার সাল হচ্ছে 1907। প্রেমা হচ্ছে 1907। উর্দুতে লেখা প্রেমচাঁদের প্রথম উপন্যাস কি ছিল? উর্দু ভাষায় লেখা তার প্রথম উপন্যাস ছিল ইজরারে মোহাব্বত। ইজরারে মোহাব্বত ছিল তার উর্দু ভাষায় লেখা প্রথম উপন্যাস। উর্দু ভাষায় লেখা প্রথম উপন্যাস, ঠিক আছে। এছাড়া সেবা সদনটা দেখো, সেবা সদন রঙ্গভূমিটা দেখতে হবে। আচ্ছা, সেবা সদনের সাল হচ্ছে 1919। সেবা সদন হচ্ছে 1919, আর রঙ্গভূমি হলো 1925। 1925। গোদানটা তো বলেছি 36, কর্মভূমি হলো 32, গবন উপন্যাসটি হচ্ছে 1931। গবন হচ্ছে 1931। শতরঞ্জ কি খিলাড়ি এই গল্পটি মাধুরী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মাধুরী, মাধুরী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শতরঞ্জ কি খিলাড়ি 1924 সাল, 1924-এ, ঠিক আছে। প্রেমচাঁদের জীবনাবসান ঘটে 1936-এ। প্রেমচাঁদের জীবনাবসান 1936। আর হচ্ছে কফন গল্পটি জামিয়া পত্রিকায় প্রকাশিত হয়। কফন, কফন গল্পটি জামিয়া পত্রিকায় প্রকাশিত। আচ্ছা চলো লাস্ট বিজয় তেন্ডুলকারটা বলে দিই, তারপরে নেক্সট দিন এই পরশুরাম থেকে আবার কালকে করিয়ে দেবো কথা সাহিত্য, ঠিক আছে। আজকে অধিকাংশটাই লেফট। বিজয় তেন্ডুলকার আমাদের তাহলে ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য শেষ হয়ে যাবে, ঠিক আছে। বিজয় তেন্ডুলকার একজন মারাঠি ছিলেন, ভারতীয় নাট্যকার তো বটেই, তিনি মারাঠি ছিলেন।
অগ্রগণ্য একজন সাহিত্য স্রষ্টা বিজয় দণ্ডপত তেন্ডুলকর। ওনার পুরো নাম, মহারাষ্ট্রের কোলাপুরে তিনি জন্মগ্রহণ করেন 1928 সালে। তার পিতা ক্লারিক্যাল একটা জব করতো। মাত্র 6 বছর বয়সে তিনি গল্প লেখা শুরু করে দেন। স্বাধীনতা আন্দোলনে তিনি সরাসরি যোগদান করেছিলেন 1942-এ। ঠিক আছে। তিনি একটা নাটক লিখে ফেললেন যেটা হচ্ছে কে আমাদের ভালোবাসবে, হু উইল লাভ আস। তিনি পরবর্তীতে একটা নাটক আরো লেখেন যেটা হলো গৃহস্থ। তাহলে প্রথম তিনি নাটক লিখলেন কি, প্রথমে তিনি সংবাদপত্রে লেখালেখি করতেন, তারপরে তিনি লিখে দিলেন যে কে আমাদের ভালোবাসবে। এটা কিন্তু বিজয় তেন্ডুলকরের কথা বলছি। ওকে। আরেকটা হলো গৃহস্থ। পরবর্তীকালে তিনি 1956-তে লিখলেন, মধ্যখানে তিনি প্রতিজ্ঞা করেছিলেন আর লিখবেন না। তারপর তিনি আবার লিখলেন প্রতিজ্ঞা ভঙ্গ করে, কি লিখলেন না শ্রীমন্ত। 1956-তে লিখলেন শ্রীমন্ত। ঠিক আছে। তেন্ডুলকর শকুনের দল নামে একটি নাটক রচনা করেছিলেন। শকুনের দল, যেটা 1961-তে তিনি লিখেছিলেন বটে, কিন্তু 70-এর আগে সেটা প্রকাশিত হয়নি বা উপস্থাপনা করা যায়নি। এছাড়া তিনি নাটক লিখেছিলেন চুপ, তার এই ঘসিরাম কোতোয়াল, এটা খুব ইম্পর্টেন্ট। সকারাম বিন্দার, এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা সামাজিক নাটক, খুব গুরুত্বপূর্ণ নাটক এই নাটক। এছাড়া তিনি দুটো, একটা কাদম্বরী এক, কাদম্বরী দো, এই নামে দুটো উপন্যাস তিনি রচনা করেন। চুপ, আচ্ছা, চুপ নামে তিনি একটি নাটক লিখেছিলেন। কিসের অবলম্বনে লিখেছিলেন না ফ্রেডরিক মার্ট, ফ্রেডরিক ডুরেন মার্ট। ফ্রেডরিক মার্ট, এই ভদ্রলোকের একটা ছোট গল্প ছিল ফাঁদ, ট্র্যাপ, ফাঁদ নাম। তার অবলম্বনে তিনি লিখলেন কি না চুপ। চুপ হচ্ছে একটা নাটক। সকারাম বিন্দার 1972-এ লেখা। পরবর্তীকালে অফিসার ঘাসিরাম, এই যে ঘাসিরাম কোতোয়াল, অফিসার ঘাসিরাম একই বছরে তিনি লিখলেন এই সকারাম বিন্দারের সঙ্গে। এছাড়া 1974-এ নিশান, 1980-তে আক্রোশ, অর্ধসত্য, 1979-তে সিংহাসন, 81-তে চৌকাঠ, এগুলো সব গুরুত্বপূর্ণ লিখেছিলেন তিনি। একটা ছিল কাদম্বরী এক আর কাদম্বরী দো, এই একটা নাটক, এই উপন্যাস ছিল। আর একটা ছিল ডন, ডন, ডন ছিল তার আরেকটা উপন্যাস। তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 1984-তে। মহারাষ্ট্র রাজ্য সরকারের পুরস্কার মহারাষ্ট্র গৌরব সম্মান। 1970-এ তিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ব্যাস, এই হলো তার গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এবার লাগলে বাকি আবার বলে দেব। আগে এমসিকিউ গুলো প্র্যাকটিস করাবো, তারপর পরীক্ষা নেবো। এটা এই মাস, তার পরের মাসে পরীক্ষা নেব। পুরো আন্তর্জাতিক সাহিত্য, পুরো ভারতীয় সাহিত্য। এই সপ্তাহ, এই মাসে আমি কালকেই বলে দেবো যে কবে পরীক্ষা নেব। ঠিক আছে, চলো আজ তাহলে এই পর্যন্তই। কালকে তোমাদের অ্যাজ ইউজুয়াল আবার ক্লাস হবে। ঠিক আছে, 8টা।